আজকে আমাদের মেন চ্যাপ্টার কম্পোজিট এন্ড মিক্সড সাপ্লাই। ওকে, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। স্ক্রিন দেখা যাচ্ছে তো সবার? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কম্পোজিট এন্ড মিক্সড সাপ্লাই। সেটা আমরা একটুখানি ডিসকাশন করে নিই। কম্পোজিট এন্ড মিক্সড সাপ্লাই এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি রিলেটেড হচ্ছে আমাদের রেটসের সাথে। সুমন, একটা কথা বলছি তোমায়, ওখানে একটা চ্যাট বক্স বলেও একটা অপশন আছে গুগলে, তুমি মানে জুমে দেখতে পারো। তো যদি কিছু কোয়েশ্চেন থাকে চ্যাট করবে আমার চ্যাট বক্স থেকে, আমি তাহলে সেটা আনসার দেওয়ার চেষ্টা করবো যদি চোখে পড়ে। একটা চ্যাট বক্স বলে অপশন আছে, ওপেন রাখলাম আমি, তুমি চ্যাট করতে পারো। তোমার বাঁ দিকে হয়তো খুলে যাবে। তোমার নিচে তুমি যদি ল্যাপটপ থেকে করো, মাউস নিচে চলে গেলে ওখানে দেখবে চ্যাট বলে একটা অপশন আছে, চ্যাট করলে টাইপ করতে পারো। আমি একটা হাই লিখে পাঠাচ্ছি, তোমার দেখতে পারো তো দেখে। ওকে, তো কম্পোজিট এন্ড মিক্সড সাপ্লাই যেটার মানে হচ্ছে গিয়ে, ওকে দেখতে পেয়েছি, কম্পোজিট এন্ড মিক্সড সাপ্লাই কথাটা কি না, এই কম্পোজিট এন্ড মিক্সড সাপ্লাই এই কনসেপ্টটা টোটালি আমাদের হেল্প করবে রেটস রিলেটেড কিছু কনফিউজিং দূর করার জন্য। সেটা কেমন ব্যাপার না, কম্পোজিট এন্ড মিক্সড সাপ্লাই এর ক্ষেত্রে আমাদের দুটো এক্সাম্পল নিয়ে যদি আমরা একটুখানি চিন্তা ভাবনা করি, দুটো এক্সাম্পল নিয়ে, তাহলে আমাদের এটা অনেকটাই ক্লিয়ার হবে। আমরা জিএসটি শিডিউল থেকে জিএসটি নরমাল রেটস পেয়ে যাব। সাপোজ আমি যদি একটা ইয়ে করে থাকি, মানে ধরুন আমি যদি কোনো রকমের কি বলবো, মানে সেল করে থাকি কিছু, তো তার রেট আমি জিএসটি থেকে আরামসে পেয়ে যাবো, রাইট না? একটু মায়ের সাথে হ্যাঁ বলবেন, কারণ কাউকে দেখা যাচ্ছে না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে স্যার। তো সেটা পেয়ে যাব। আমি যদি কোনো রকম মোবাইল ফোনের ব্যবসা করে থাকি, সেই মোবাইল ফোনের রেট আমি জিএসটি রেটস শিডিউল করলে পেয়ে যাব। কম্পোজিট এন্ড মিক্সড সাপ্লাইকে আনা হয়েছে একটা স্পেশাল সার্কামস্ট্যান্স বা স্পেশাল কিছু রেটসের সমস্যা দূর করার জন্য। কিরকম ব্যাপার, সাপোজ আমি দুটো প্রোডাক্ট একসাথে বেচি কিন্তু রেট লাগাই একটা। কখন হবে এরকম বা কেন হবে এরকম? আমার সাপোজ এটা কিন্তু কম্পোজিট এন্ড মিক্স সাপ্লাই কিন্তু প্রচুর আমাদের লাইফে যখন আমরা ফাইলিং করব বা আমরা যখন কোনো ক্লায়েন্ট হ্যান্ডেল করব, আপনারা দেখবেন প্রচুর কেসে এরকম কম্পোজিট এন্ড মিক্স সাপ্লাই পাওয়া যায়। সাপোজ আমি, আমার দোকান হচ্ছে ল্যাপটপের দোকান, আপনারা কেউ ল্যাপটপ কিনতে এসেছেন, আপনি ল্যাপটপ কিনলে তার সাথে ল্যাপটপের ব্যাগ ফ্রি পাবেন, এটাই ল্যাপটপের দোকানে হয়ে থাকে। রাজধানী ট্রেনে উঠেছেন, রাজধানী ট্রেনে উঠলেই ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি পাবেন, এটাই রুলস এন্ড রেগুলেশন। কোনো হোটেলে গেছেন, হোটেলে আপনি থাকলেই সকালের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি পাবেন, এটাই রুলস এন্ড রেগুলেশন। আপনি গেছেন একটা মেন উদ্দেশ্যের জন্য, বাট তার সাথে একটা কমপ্লিমেন্টারি সার্ভিস বা গুডস পাচ্ছেন, যেটা আপনার মেন উদ্দেশ্য নয়, যেটা ওর সাথে ফ্রি যাকে বলা হয়। বাট ওই গুডসটারও কিন্তু ইন্ডিভিজুয়ালি জিএসটি রেটস আছে। যদি গুডসটা আপনি কিনতেন তাহলে তার কিন্তু একটা জিএসটি আলাদা রেট থাকতো। সাপোজ আমি দেখলাম ল্যাপটপের ব্যাগের রেট 18% আর ল্যাপটপের রেট 12%, তাহলে আপনাকে যখন কোনো কোম্পানি ল্যাপটপের সাথে ল্যাপটপের ব্যাগও ফ্রি দেবে, তাহলে সেই জিএসটি কার উপরে নেবে? 12%-এর উপরে নেবে না 18%-এর উপরে নেবে? এবং নিলে কেন নেবে, এই একটা কোয়েশ্চেন থাকে। বিকজ এখানে দু ধরনের প্রোডাক্ট আপনি নিচ্ছেন, কিন্তু আপনি প্রাইস পে করবেন একটার যে কোনো। আপনি যদি দু ধরনের প্রোডাক্ট নিতেন, প্রাইস দুটোরই পে করতেন, তাহলে দুটো রেটই আপনাকে দেওয়া হতো, যে ল্যাপটপের দাম ভাই এই, তার 12% ট্যাক্স দাও, আর ব্যাগের দাম এই ভাই, তার 18% ট্যাক্স দাও। কিন্তু আপনি বলবেন আমি কেন ব্যাগের দাম দেবো, আমি ল্যাপটপ নিতে এসেছি, ব্যাগ লাগবে না, ব্যাগ তো কোম্পানি ফ্রি দিচ্ছে তার মানে প্রমোশন করার জন্য, ভালো, যাতে আপনারা পরেও সবাই কিনে যে এই কোম্পানির কিনলে ব্যাগ পাবো। তাহলে আপনি কি রেট আশা করছেন? প্রোডাক্ট নিচ্ছি দুটো, এদিকে রেট আমি কি দেবো? গভর্নমেন্ট তো জিএসটি হারাতে চায় না, তো রেট আমি কি দেবো? এই একটা সিনারিও হতে পারে যেখানে রেটের সমস্যা হবে, আমাদের কোন রেট লাগাবো সেই নিয়ে আমাদের তর্ক বিতর্ক লেগেই থাকবে। আরেকটা সমস্যা হতে পারে, এই যে দুর্গাপুজো, কালী পুজো যখন হয়ে থাকে, সেক্ষেত্রে যখন আমাদের
এই যে আমরা যে কম্বো বক্সেস গুলো কিনে থাকি, যেটার মধ্যে ড্রাই ফুড, মিক্সড ফুড, দেখবেন একটা বক্স পাওয়া যায়, গিফট বক্স, তাতে ঠান্ডা থাকে, কোল্ড ড্রিঙ্কস থাকে, কাজু কিশমিশ সব নিয়ে একটা গিফট বক্স তৈরি হয়, পুজোর সময় পাওয়া যায়, বিভিন্ন কর্পোরেটে দেওয়া হয় বা অফিস থেকে আমাদের বাড়ির জন্য দিয়ে থাকে। কম্বিনেশন অফ 4 আর 5 প্রোডাক্টস, ঠিক আছে। এই যে বক্সটা বানানো হয়েছে এটা কিন্তু মানুষের ম্যানিপুলেটেড বা মানুষের এডিশন, এরকম বক্স কিন্তু হতে পারে না, কারণ মানুষ তার বিজনেস চালাবার জন্য কত রকমের গুডস এর জন্ম দিতে পারে তা কিন্তু আমরা জানি। আজকে আমার বিজনেস চলছে না, আমি বলে দিলাম যে চলুন জিএসটি যে করবে তার সাথে ইনকাম ট্যাক্স ফ্রি, আমি নানা রকমের বানাতে পারি, সেগুলো ট্রেস করা মানুষ বা গভর্নমেন্টের পক্ষে সম্ভব নয়, বা তার রেট বের করা সম্ভব নয়, তাই না? গভর্নমেন্ট পার্টিকুলারলি হয়তো বলে দিতে পারে যে কাজু বাদাম কিনলে 18%, চকলেট কিনলে 28%, এই হতে পারে। কিন্তু আপনি যদি এমন কাজু বাদাম চকলেটটাকে দুটোকে একসাথে পাঞ্চ করে একটা কম্বো বক্স বা গিফট বক্স বানালেন বা সারপ্রাইজ বক্স বানালেন বা কর্পোরেটকে দেওয়ার জন্য কোনো গিফট প্যাক করলেন, তো তার দাম কিন্তু গভর্নমেন্ট প্রতিদিনই, গভর্নমেন্ট জানে যে লাখ লাখ কত প্রোডাক্ট এরকম জন্ম নিচ্ছে লোকে নিজের স্বার্থ বা সুবিধার জন্য, যাকে বলা হয় এডিট করছে বা ম্যানুয়ালি যার রিফর্ম করছে, রাইট না? তো ওই কম্বো বক্সের মধ্যে হয়তো আপনার 20খানা প্রোডাক্ট আছে বা 20টা আইটেম আছে, এবং এই 20টা আইটেমের রেট হয়তো 20 রকমের, বা 4টে আইটেম আছে, 4টে আইটেমের রেট হয়তো 5, 10 সব রকমের 4খানা জিএসটি রেটই তার মধ্যে দেওয়া আছে। তাহলে আপনি যখন কোনো কম্বো বক্সের জন্ম দেবেন নিজে থেকে, বা কোনো একটা বক্স বানাবেন বা এডিশন করবেন বা এডিটিং করবেন, কোনো কাস্টমাইজ করবেন কোনো প্রোডাক্টের, সো কাস্টমাইজের জন্য, কাস্টমাইজ উইল বি দ্য গুড টার্ম, কাস্টমাইজের জন্য আপনি কি রেট রাখবেন তখন, কারণ গভর্নমেন্ট তো রেট কোনো বের করবে না, কারণ আপনি কি প্রোডাক্ট বানাবেন গভর্নমেন্ট জানে না। তাহলে দুটো সিচুয়েশন হচ্ছে, একটা হচ্ছে যে আপনি ব্যাগ ল্যাপটপ কিনতে যাচ্ছেন, তার সাথে ব্যাগ ফ্রি পাবেন, আর একটা হচ্ছে আপনি একটা সিঙ্গেল প্রোডাক্ট নেবেন না, কাজুর দাম আলাদা করে নেবেন না, সেকেন্ড অপশনটার কথা বলছি, সেকেন্ড এক্সাম্পলটার কথা, সেখানেও কম্বো বক্সেরই একটা দাম নেবে, যে এটার দাম 300 টাকা, এটার দাম 600 টাকা, তার সাথে যে জিএসটি রেটটা দেবে সে কি লাগাবে, বা আপনার যে এই যে দোকানদার যে আপনাকে ল্যাপটপের সাথে ব্যাগ দুটো প্রোডাক্ট দিচ্ছে একসাথে, অনেক সময় ক্লিনিং কিটও দিয়ে থাকে, যে ল্যাপটপ পরিষ্কার করার কিটও দিয়ে থাকে, কি রেট সে লাগাবে? এই ডিবেট বা এই কনফিউজিং দূর করার জন্য, দিস ইজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং কনফিউজিং ছিল আমাদের জিএসটি রেজিমে, বিগ বাজার সব যে কোনো রিটেল শপে এটা হয়ে থাকে। যদি আপনি যে কোনো ভালো বিজনেসম্যানের ফাইল নিয়ে কাজ করবেন তো এই সমস্যা পাবেন। গভর্নমেন্ট তখন দুটো কনসেপ্টের আবির্ভাব করলো বা দুটো কনসেপ্টকে ইন্ট্রোডিউসড করলো, একটা বলা হচ্ছে কম্পোজিট সাপ্লাই, একটা বলা হচ্ছে মিক্সড সাপ্লাই। আই রিপিট এগেইন, একটাকে বলা হচ্ছে কম্পোজিট সাপ্লাই, একটাকে বলা হচ্ছে মিক্সড সাপ্লাই। কম্পোজিট সাপ্লাই কাকে বলা হলো না, গভর্নমেন্ট বললো যে সকল প্রোডাক্ট একে অপরের সাথে জড়িত, যে সকল প্রোডাক্ট আমি মূল প্রোডাক্ট যেটা কিনতে যাচ্ছি সেটা ছাড়া তার সেকেন্ড ফ্রি প্রোডাক্টটাকে আলাদা করে নিতে পারবো না, তাকে আমি কম্পোজিট সাপ্লাই বলে দিলাম, which are naturally bundled। আমি ল্যাপটপের দোকানে গিয়ে বলতে পারি না যে আমাকে ব্যাগটা দিন, ল্যাপটপ বলবে যে, ল্যাপটপের দোকানদার বলবে আমি ল্যাপটপের দোকান, এটা এখানে মেন প্রোডাক্ট বা প্রিন্সিপাল প্রোডাক্ট হচ্ছে ল্যাপটপ, আপনি যদি ল্যাপটপ কেনার উদ্দেশ্যে আসেন তাহলেই ব্যাগটা পাবেন, আপনাকে আমি ব্যাগ দিতে পারবো না, which is not possible। আমি ট্রেনে, রাজধানী ট্রেনে উঠে বলতে পারি না আমি কোথাও যাব না, আমি খাবার খেয়ে নেমে যাচ্ছি না, আপনি যদি যাত্রা করেন তাহলেই আপনি তার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ডিউরিং দ্য ইওর জার্নি আপনি দিতে থাকবে ট্রেন আপনাকে, সেটা টিকিটের সাথে পাঞ্চ করা। আপনি যদি কোনো হোটেলে গিয়ে, থাকার হোটেলে গিয়ে বলেন যে আমি থাকবো না রাত্রে, আমি সকালে করে ব্রেকফাস্ট করে চলে যাবো, হোটেল বলবে না সেটা আপনার জন্য না, আপনি রেস্টুরেন্টে গিয়ে খান, এখানে থাকতে হলে রাত্রে তাহলেই ব্রেকফাস্ট সকালে ফ্রি পাবেন সাথে। That means the supply of goods or services which we will get free with some principal supply, মানে আমি যাচ্ছি কোনো প্রিন্সিপাল জিনিস কিনতে, আমার উদ্দেশ্য হচ্ছে অন্য, তার সাথে আমি কমপ্লিমেন্টারি পাচ্ছি, তোরা ওর সাথে রিলেটেড, কমপ্লিমেন্টারি প্রোডাক্টটাকে আমি আলাদা করে কিনতে পারবো না, আমি প্রিন্সিপাল জিনিসটা কিনলে তখন এটা পাবো। এই ধরনের ন্যাচারাল বান্ডেলড প্রোডাক্টকে বলা হবে কম্পোজিট সাপ্লাই। ঠিক আছে, আমরা যদি ডেফিনেশনটা দেখি তারপর আমি আসছি যে তার ট্যাক্স কি হবে। Section 2 of 30 of CGST, a composite supply means a supply made by a taxable persons, একটা ট্যাক্সেবল পারসনের মাধ্যমে বা কোনো ট্যাক্সেবল দোকানদার বা কোনো বিজনেসম্যানের মাধ্যমে যে সাপ্লাই হবে টু আ রিসিপিয়েন্ট, মানে যে সার্ভিসটা কিনছে মানে পারচেজার, টু আর বা কাস্টমার, টু আ রিসিপিয়েন্ট কনসিস্টিং অফ টু অর মোর ট্যাক্সেবল সাপ্লাইস,
যে সাপ্লাইয়ের মধ্যে দুটো বা তার বেশি গুডস বা সার্ভিসেস জড়িত আছে। এবার দুটোই আপনার ট্যাক্সেবল, টু অর মোর ট্যাক্সেবল সাপ্লাইজ, মানে ব্যাগটারও আলাদা একটা রেট আছে আর আপনার ল্যাপটপেরও আলাদা একটা রেট আছে। যদি ব্যাগের আলাদা রেট না থাকতো, ব্যাগ যদি 0 রেটেড হতো, মানে 0% হতো এবং ল্যাপটপ শুধু 18 হতো, তাহলে এটাকে কম্পোজিট সাপ্লাই বলা যাবে না। কম্পোজিট সাপ্লাই এর মধ্যে আন্ডার ফল করতে গেলে টু অর মোর ট্যাক্সেবল সাপ্লাইজ, ট্যাক্সেবল হতেই হবে। নন ট্যাক্সেবল যদি দুটো প্রোডাক্টের মধ্যে কোনোটা নন ট্যাক্সেবল হয়ে থাকে, সুমন শুনতে পাচ্ছ তো? যদি নন ট্যাক্সেবল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পোজিটটা করা যাবে না, মানে কম্পোজিট আপনার বলা হবে না। মানে ধরুন স্যার, সাপোজ আমি বলছি মানে কোন একটা জিনিস আমি ধরলাম, যেমন ভেজিটেবল তো নন ট্যাক্সেবল, হ্যাঁ, তো বা ফ্রুটস নন ট্যাক্সেবল। তো যদি কেউ কোনো ধরুন একটা কিছু প্রোডাক্ট দিয়েছে, তার সঙ্গে ফ্রুটস ফ্রি দিয়েছে, দিস ইজ নট দ্য কম্পোজিট সাপ্লাই। কারণ এর মধ্যে একটা ট্যাক্সেবল একটা নন ট্যাক্সেবল দুটো জড়িত আছে। কম্পোজিটের কন্ডিশন কি বলছে? টু অর মোর ট্যাক্সেবল হতে হবে, মানে যাই হবে, যে আইটেম হবে প্রত্যেকটা আইটেম ট্যাক্সেবল হবে। হ্যাঁ, সেটা গুডস, দুটো গুডসও হতে পারে, একটা গুডস একটা সার্ভিসেস হতে পারে, বা বোথ হতে পারে, বা এনি কম্বিনেশন দেয়ার অফ গুড সার্ভিসের যে কোনো কম্বিনেশন হতে হবে, সেটা 2 এর বেশি হতে হবে, সেটা কোনো ট্যাক্সেবল পার্সনের মাধ্যমে সাপ্লাই হতে হবে, আনরেজিস্টার্ড হলে চলবে না, এবং সেটা আপনার ট্যাক্সেবল সাপ্লাই হতে হবে। ঠিক আছে, এতগুলো হলো। উইচ আর ন্যাচারালি বান্ডেড, যেটা একে অপরের সাথে জড়িত, মানে একটা না কিনলে আর একটা পাবেন না, সোজা কথা। which are naturally bundled in conjunction with each other, দুজনের সাথে, in other ordinary course of business, one of which is principal supply, যার মধ্যে একটা হচ্ছে মেন সাপ্লাই যেটা আপনি নিতে গেছেন। মানে পুরো ডেফিনেশনটা যদি আমি আমার ভাষায় বলি, যে এমন কোন প্রোডাক্ট দিতে গেছেন যেটার সাথে আরেকটা প্রোডাক্ট বা আরেকটা সার্ভিস জড়িত এবং দুটোই ট্যাক্সেবল, এবং আপনি যখন নিতে যাচ্ছেন দুটোই ন্যাচারালি বান্ডিল, আপনার উদ্দেশ্য হচ্ছে প্রিন্সিপাল কোনো একটা প্রোডাক্ট নিতে যাচ্ছেন, তার সাথে আপনি আরেকটা কমপ্লিমেন্টারি হিসাবে পাচ্ছেন, এবং বোথ অফ দিস টু উইল বি ট্যাক্সেবল সাপ্লাই। এই ধরনের কম্পোজিট সাপ্লাইকে এই ধরনের মানে সাপ্লাইকে বলা হবে কম্পোজিট সাপ্লাই। এই ধরনের সাপ্লাই যখন আপনার অকার্ড হবে, তখন যে দোকানদার আছে সে আপনার থেকে প্রিন্সিপালের যে রেট, সেই রেটটাই জিএসটি তে চার্জ করবে। ল্যাপটপের রেট 12%, ব্যাগের রেট 18%, সে কখনোই হাইয়েস্ট রেটটা চার্জ করতে পারবে না। যেটা প্রিন্সিপাল প্রোডাক্ট, যেটা দোকান, যেটা আপনি নিতে গেছেন, সেই প্রোডাক্টের যা রেট সেটাই বিলের ওপর চার্জ হবে, কোনো হাইয়েস্ট রেট চার্জ হবে না। তার সাথে যদি জিএসটি রিলেটেড অন্য কিছু ফ্রিও দেওয়া হয়, তাহলে সেই রেটটা তারা নেবে না। অনলি আপনাকে যেটা মেন প্রিন্সিপাল আপনি নিতে গেছেন, যার উদ্দেশ্যে গেছেন দোকানে, যেটার জন্য দোকানটা, সেটারই রেট যা হবে সেটা চার্জ হবে প্রিন্সিপালের ক্ষেত্রে। তাহলে আমি যদি আপনারই এক্সাম্পলটা নিয়ে চলি, যে স্যার আমি ভেজিটেবলের সাথে কিছু দিচ্ছি, এটা তো কম্পোজিট সাপ্লাই হলো না। না, এটা কম্পোজিট সাপ্লাই হলো না, এটা চলে গেল আপনার মিক্সড সাপ্লাইতে। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা কম্পোজিটে ফল করবে না সেটা মিক্স সাপ্লাই চলে যাবে। এখানে কম্পোজিটের অনেকগুলো উদাহরণ দিয়েছি আমি, ঠিক আছে, আপনি সেটা আপনার বাড়িতে দেখে নেবেন। ঠিক আছে, দেখে নেব, ঠিক আছে। মিক্স সাপ্লাই কাকে বলছে? সেকশন 2 of 74 of CGST Act. Mixed supply means 2 or more individual supplies. They didn't mention the 2 or more taxable supplies. তারা কিন্তু ট্যাক্সেবল কথাটা এখানে বলেনি, তারা বলেছে ইন্ডিভিজুয়াল সাপ্লাইজ। আজকে আমার দরকার, আমি কাজু বাদামের প্যাকেট থেকে কাজু বাদাম খুলে বক্সে দিলাম, আপনার চকলেটের দেখছি যে আমার পাশের দোকান বিক্রি করছে কম্বো প্যাক, সামনে হলদিরাম বিক্রি করছে, দিওয়ালির টাইম, আমিও কম্বো প্যাক বিক্রি করি, বাজার থেকে বড় বাজার থেকে বাক্স নিয়ে আসলাম, আমার স্টেশনারি দোকান, ক্যাডবেরির বয়েম থেকে ক্যাডবেরি খুলে বাক্সে ঢোকালাম 10টা, কাজু বাদামের প্যাকেট ঢোকালাম, ফ্রিজ থেকে একটা ছোট কোল্ড ড্রিঙ্কস বের করলাম, ঢুকিয়ে বক্স বন্ধ করে ব্যাগস আমি 300 টাকায় বেচছি। অল অফ দিস প্রোডাক্টস আর ইন্ডিভিজুয়ালস। কাল যদি আমার না চলে, আমি আবার বক্স ভাঙবো, যার বয়েমের দোকানে সেগুলো সব রেখে দিয়ে আলাদা করেও বেচতে পারি। ইন্ডিভিজুয়ালস প্রোডাক্ট মিন্স আই ক্যান সেল সেপারেটলি। মিক্স সাপ্লাই হতে হলে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমি সেপারেট ভাবে সেল করতে পারবো প্রোডাক্টটা যদি না চলে। বাট কম্পোজিট কিন্তু আমরা সেপারেট ভাবে সেল করতে পারবো না। প্রিন্সিপাল সাপ্লাই বিক্রি হলেই সাথে যে কমপ্লিমেন্টারি যাবে, আদারওয়াইজ যাবে না। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, গেট ওয়ানটা আপনি গিয়ে তুলে আনতে পারবেন না, যদি বাই করেন তাহলে গেট পাবেন। আপনি 2000 টাকার মাল কিনলে 100 টাকার কোনো বাড়ির বাসনের সেট পাবেন। 100 টাকা সেটটা আপনি কিনতে যাচ্ছেন না, আপনি 2000 টাকা মেটেরিয়াল কিনতে যাচ্ছেন। দিস ইজ দ্য মিক্সড, কম্পোজিট সাপ্লাই।
রাইট না? তো মিক্স সাপ্লাই কাকে বলছে? টু অর মোর ইন্ডিভিজুয়াল সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস অফ এনি কম্বিনেশন দেয়ার অফ হতে পারে, দুটোর বেশি হতে হবে, এবং ইন্ডিভিজুয়াল সাপ্লাই হতে পারে, তা যে কোনো কম্বিনেশন হতে পারে, দুটো সার্ভিস হতে পারে, দুটো গুডস হতে পারে, একটা সার্ভিস একটা গুডস, এনি কম্বিনেশন অফ দেয়ার অফ, দুটো গুডস হতে পারে, ইন কনজাংশন উইচ ইচ আদার বাই আ ট্যাক্সেবল পারসন ফর আ সিঙ্গেল প্রাইস, এটাকে সিঙ্গেল প্রাইসে বেচা যাবে, ওয়্যার সাচ সাপ্লাই ডাজ নট কনস্টিটিউট আ কম্পোজিট সাপ্লাই, এবং যে সকল সাপ্লাই কম্পোজিটের সাপ্লাইয়ের মধ্যে পড়ছে না, যেমন আপনি ভেজিটেবলের উদাহরণটা দিলেন, সেগুলোর ক্ষেত্রে কম্পোজিট সাপ্লাই পড়ছে না, এদিকে আমরা দুটো বা দুটোর বেশি সাপ্লাইকে একসাথে বেচছি, তাকে মিক্স সাপ্লাই বলা হবে। মিক্স সাপ্লাইয়ের ক্ষেত্রে যে ট্যাক্স রেটটা রাখা হবে, দ্যাট উড বি ইয়োর হাইয়েস্ট ট্যাক্স রেট অন দ্য বক্সেস। মানে আমার যদি কাজু কিশমিশ তার যদি রেট 28% হয়ে থাকে, ক্যাডবেরির অন্য যদি জাঙ্ক ফুড বা যে কোনো ক্যান্ড ফুডের যদি রেট আমার 12% হয়ে থাকে, তাহলে আমার ওই বক্সের মধ্যে we will take the highest portion of the rate, because this is a mixed supply, এটা ইন্ডিভিজুয়াল সাপ্লাই। কম্পোজিটের ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট ডেস্টিনেশন আছে, বিকজ we are going to purchase something which is specific for us, রাইট না? যেটা আমরা পারচেজ করতে যাচ্ছি, ল্যাপটপ কিনতে যাচ্ছি, আমি জানি আমি কি করতে যাচ্ছি। কিন্তু মিক্স সাপ্লাইয়ের ক্ষেত্রে আজ অকেশনালি আমি একটা ফুডের বা একটা কোনো প্রোডাক্টের জন্ম দিয়েছি, সেটাকে সেল করছি, কালকে যখন বিক্রি হবে না আমি ভাঙবো, চারিদিকে রেখে দেবো, যেটা কম্পোজিট সাপ্লাইয়ের মধ্যে পড়ছে না। সো ইন দ্যাট কেস মিক্স সাপ্লাই যদি হয়ে থাকে, আমাকে দেখতে হবে যে একটা দোকানদার যে ধরনের সেল করলো, আপনার কাছে কোনো একজন ট্যাক্স ফাইলিং করতে আসলো, সে এসে বললো স্যার আমি এরকম প্রোডাক্ট বেচেছি, আমি এখানে রেট বুঝতে পারছি না, আপনারা বা আমরা দুম করে কিন্তু তাকে রেট বলবো না, আমি দেখবো যে তার গুডসটা মিক্স সাপ্লাইয়ের আন্ডারে পড়ছে বা কম্পোজিট সাপ্লাইয়ের আন্ডারে পড়ছে। তাকে বলবো যদি তোমার প্রিন্সিপাল গুডস হয়ে থাকে, তোমার যদি এই বিজনেস হয়ে থাকে, তার সাথে তুমি কিছু ফ্রি দিচ্ছ এবং দুটোই ট্যাক্সেবল, ওটা ছাড়া এটা দেওয়া যাবে না, এই কন্ডিশনও আছে, which are naturally banded, then we will suggest you to charge the principal rate which is comes under composite supply. বাট তুমি যদি এমন প্রোডাক্ট দিচ্ছ যেটা দুটো ইন্ডিভিজুয়াল, তুমি আজকে অকেশনালি বানিয়েছো, কালকে আবার ভেঙে আলাদা করেও বিক্রি করতে পারো, যেটার প্রিন্সিপাল কোনো মানে উদ্দেশ্য নেই, যেটা আলাদা করেও বেচা যেতে পারে, পুরো প্রোডাক্টটার মধ্যে যেটা হাইয়েস্ট প্রোডাক্ট রেট তুমি ইউজ করেছো, সেই প্রোডাক্টের জিএসটি রেট খোঁজো, খুঁজে পুরো বিলে সেই রেটটা লাগাও। আচ্ছা, এখানে আমরা একটু ক্লিয়ার, এখানে আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে কি, যেমন আমি প্র্যাকটিক্যাল দিকে যাচ্ছি, মানে এই যে আপনি যে জিএসটির পুরো ডেফিনিশন বা যেগুলো বললেন, ঠিক আছে, এটা স্যার আমাদের মানে আমি একটু কনফিউজ, যেমন কি আমাদের দু রকম ট্যাক্স আছে, একটা রেগুলার একটা কম্পোজিট। হ্যাঁ, আমাদের যে এই জিনিসগুলো যে অ্যাপ্লিকেবল হবে, এটা কি রেগুলারের ক্ষেত্রে না কম্পোজিটের ক্ষেত্রে? কম্পোজিট কখনোই কারোর থেকে ট্যাক্স নিতে পারে না, সুতরাং না ট্যাক্স নিতে পারে না। হ্যাঁ হ্যাঁ, তাই এটা মানে রেগুলারের জন্যই হচ্ছে, পুরোপুরি রেগুলার একদম। এবার ধরুন আমি দোকানদার, আমি ল্যাপটপটা বিক্রি করলাম, তার সঙ্গে ব্যাগটা ফ্রি দিলাম। হ্যাঁ, এবার আমি যখন বিলিং করব, বিলিং এ আমি কি শুধু ল্যাপটপ মেনশন করব না ব্যাগটাকেও মেনশন করতে হবে? আপনি ল্যাপটপ মেনশন করলেন, তার সাথে ব্র্যাকেটে আপনার সুবিধার জন্য দিয়ে দিলেন যে ল্যাপটপ উইথ আ ফ্রি ব্যাগ, সেটা আপনি যেভাবে মেনশন করতে পারেন, কিন্তু দাম নেবেন শুধু ল্যাপটপ, ব্যাগের কোনো রকম উল্লেখ থাকবে না। তার মানে তখন আমাকে যখন জিএসটিটা দিতে হবে, তখন প্রিন্সিপাল যা মানে ওর যা জিএসটি সেটাই ওখানে ধরবো, তাই তো? হ্যাঁ, আর যখন মিক্স সাপ্লাই হবে, তখন আমি দেখবো যে ধরুন ও কাজু নিয়েছে, কিশমিশ নিয়েছে, চকলেট নিয়েছে, সবকিছু নিয়েছে, এর মধ্যে দেখবো যে যেটা হাইয়েস্ট মানে জিএসটি চার্জ হচ্ছে, সেটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তাই তো? এটা হয়তো আমি একটা বক্সটা বানিয়েছি, বক্সটার নাম দিয়েছি যে হ্যাপি বক্স, এটা সামথিং বেচছি আমি, বক্সের নাম যেখানে ভিতরে সবকিছু আছে, বা মিক্স ফ্রুট বক্স, সেই বক্সটার দাম আমি ওই হাইয়েস্ট রেট প্রোডাক্ট যেটা ভিতরে আছে সেটা দেব। হ্যাঁ, এবার এখানে একটা ব্যাপার হচ্ছে যে যখন আমাকে রেগুলার জিএসটি আছে, তখন আমাকে একটা এইচএসএন কোডও দিতে হচ্ছে। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আমি ওই মিক্স সাপ্লাইয়ের এইচএসএন কোড কিভাবে পাবো? মিক্স সাপ্লাইয়ের এইচএসএন কোড আপনি যদি এইচএসএন কোড সার্চ করেন, যে ওই প্রোডাক্টের পাবেন না, ওই কাছাকাছি হয়তো পাবেন, হয়তো উডেন বক্সের এইচএসএন কোড দেওয়া আছে, হয়তো বলা আছে যে কোনো যদি আপনি গিফট কিছু বানান, তার এইচএসএন কোড এগুলোই হবে, তো এগুলো ইউজ করে দিতে পারেন। ও, তাহলে আমরা ওখানে তারপর আমি যে কি কি আইটেম দিয়েছি সেটা মেনশন করা দরকার নেই, মানে হ্যাপি বক্স, এবার ওই হ্যাপি বক্সের যে এইচএসএন কোড যেটা হবে সেটা এখানে পুট করে দিলে হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, কোনো দেখুন, এইচএসএন কোডের সাথে জিএসটির কোনো সম্পর্ক নেই। এইচএসএন কোড হচ্ছে ইউনিভার্সাল কোড, হারমোনাইজ সিস্টেম অফ নমেনক্লেচার বলা, ওটা কিন্তু জিএসটির জন্য নয়, জিএসটির জন্য নয়, ওটা জিএসটিতে ইউজ করা হচ্ছে, মানে এটা কিন্তু ভুল কনসেপ্ট। এইচএসএন কোড আর এসএসসি কোড এটা কিন্তু জিএসটির জন্য আবিষ্কার হয়েছে তা নয়, এটা কিন্তু বহু দীর্ঘদিন ধরে চলছে, এটা অল ওভার ওয়ার্ল্ডে এইচএসএন কোড এটার এক, মানে পেনের এইচএসএন কোড সব জায়গাতে, আমাদের ইন্ডিয়া বা প্যান ইন্ডিয়া বা ওয়ার্ল্ডে কিন্তু ওই নাম্বারটাই, যাতে দেখুন আমার দেশে এটাকে পেন বলে, অন্য দেশে এটাকে বাংলাদেশে কলম বলে, জার্মানিতে এটার ভাষা কিছু অন্য,
ঠিক আছে, XYZ, রাশিয়া চীনের ভাষা কিছু অন্য লোকাল, ঠিক আছে। তো প্রোডাক্টটার তো নানা রকম ভাষা, সবাই আমরা বিশ্ব জগতে যদি প্রোডাক্টটা নিয়ে ডিল করতে যাই তাহলে আমরা বুঝবো কি করে? তার জন্য একটা কোড আছে, যে ভাষা আলাদা হতে পারে, ওই কোড মানে বস্তুটা দেখতে এই, মানে সবাই বুঝতে পারবো যার যার ভাষায় যেটাকে পেন বলছি, দ্যাটস হোয়াই দ্য কোড ইজ ইউজড। কিন্তু মানে যাই হোক এই কনসেপ্টটা তাহলে আমরা ম্যাক্সিমাম যেটা জানি যে এইচএসএন কোড মানে হচ্ছে তার পার্সেন্টেজ অফ জিএসটিটা মানে এইচএসএন কোডের উপর ডিপেন্ড করে পার্সেন্টেজটা বসে জিএসটি। না না না, কখনোই নয়। এইচএসএন কোড হচ্ছে প্রোডাক্টটাকে আইডেন্টিফাই করার জন্য আর প্রোডাক্টটাকে নির্মূল করার জন্য। আপনি এমন একটা প্রোডাক্টের নাম লিখেছেন, সাপোজ ধরুন আমরা বলে দিলাম যে আমরা জিএসটি তে আমরা একটা এমন প্রোডাক্ট বানিয়েছি যাকে বলা হলো যে এই প্রোডাক্টটাকে বলা হচ্ছে যে অ্যাঙ্গেল একটা রড অ্যাঙ্গেল। আপনি মনে কোশ্চেনটা করেছিলেন অ্যাঙ্গেল, না? হ্যাঁ, এই যে অ্যাঙ্গেল, দিস ইজ অ্যাঙ্গেল ফর ইউ। আপনি ওটাকে লোকাল ভাষায় অ্যাঙ্গেল জানেন, জিএসটি অফিসার কিন্তু ওটা লোকাল ভাষার অ্যাকচুয়ালি নাম অ্যাঙ্গেল নয়। এই যে আপনি আমাকে বললেন স্যার অ্যাঙ্গেলের রেট কি হবে, আমি হয়তো অন্য কিছুকে অ্যাঙ্গেল জানি, আমি হয়তো ওটার সঠিক মানে জানি যে ওটাকে বলা হয় যে ওয়াল ফিটার বা ওয়াল স্ট্যান্ড বা কিছু একটা বলা হয়, কিন্তু আপনার নাম হচ্ছে অ্যাঙ্গেল। এই যে বিভিন্ন একটা প্রোডাক্টকে যে বিভিন্ন নামে জানছি আমরা, জিএসটি অফিসার তাহলে কি করে বুঝবে আপনি কোন প্রোডাক্ট নিয়ে ডিল করছেন? কারণ আপনি লোকাল ভাষায় আপনি যদি লিখে দেন অ্যাঙ্গেল, সে তার কাছে বুঝতে পারছে না তার কাছে অ্যাঙ্গেলটা কি, সে হয়তো অন্য কিছুকে অ্যাঙ্গেল জানে লোকাল ভাষা, তাদের ভাষা। আচ্ছা 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 আচ্ছা, তো সে বুঝবে কি করে যে আপনি which product you are dealing with? আচ্ছা, তো আপনি যাই ইউজ করেন না কেন, ও যখন এইচএসএন কোডটা সার্চ করবে তখন বুঝে যাবে আচ্ছা এটাকে ও ওয়াল মিররের তলে বিজনেস করে বা ওয়াল স্ট্যান্ডার্ড বিজনেস করে, সেটাকে অ্যাঙ্গেল বলছে। আচ্ছা, তার রেট ওয়াল স্ট্যান্ডার্ড রেট হচ্ছে জিএসটি তে এই। অ্যাকচুয়ালি প্রোডাক্টটার নাম যা আছে, কারণ আমরা তো সবকিছু প্রোডাক্টের অ্যাকচুয়াল নাম জানি না, আমরা অনেক চলতি ভাষায় জানি। যেমন আমরা বলি যে এখানে পুট্টি মেরে দেবো, ঠিক আছে, বা এখানে আমরা বলি যে এখানে এক কাজ কর না, এখানে একটু প্রাইমা মেরে দে বা একটু রং মেরে দে। সেই রঙেরও বিভিন্ন রকম ভাগ থাকে, সেটা আবার রঙের দোকানদাররা জানে যে সব কটাকেই রং বলা হয় না, কারোর রঙের মধ্যে কাউকে ডিস্টেম্পার বলা হয়, সেটাও কাইন্ড অফ রং। কিন্তু আমরা লোকাল ভাষায় তো অনেকে বলি একটু রং দিয়ে দিত, কিন্তু কিনে এনেছি ডিস্টেম্পার। অ্যাকচুয়াল টার্মসটা হচ্ছে, সঠিক টার্মস হচ্ছে প্রোডাক্টের ডিস্টেম্পার, কিন্তু আপনি হয়তো জানেন না, আপনি জানেন প্রোডাক্টটাকে রং বলা হয়। তাহলে অ্যাকচুয়ালি তো আমরা তো আইডেন্টিফিকেশন পেলাম না। আমরা যখন অডিট হবে বা আপনি কি প্রোডাক্ট বিক্রি করছেন, তো গভর্নমেন্ট তো কোনো হদিশ নেই যে আপনি সত্যি সেই প্রোডাক্টের ঠিক দাম রেখেছেন কিনা। তার জন্য এইচএসএন কোডটা দেওয়া হয়েছে। আপনি যাই নামে প্রোডাক্টটাকে ডাকুন না কেন, এইচএসএন কোডের মাধ্যমে অ্যাকচুয়াল নামটা আমরা পেয়ে যাবো। আচ্ছা 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 আচ্ছা, তাকে বলা হয় এইচএসএন কোড, হারমোনাইজড সিস্টেম অফ নমেনক্লেচার। আর এসএসসি কোড হচ্ছে সার্ভিস অ্যাকাউন্টিং কোড। সার্ভিসের জন্য যে কোডটা ইউজ হয়, এইচএসএন কোড কিন্তু সবার জন্য ইউজ হয় না। এই ভদ্রলোকের জন্য কিন্তু এসএসসি কোড ইউজ হয়েছে। আপনি এইচএসএন কোডে খুঁজেছিলেন আমি দেখেছি, কিন্তু এটা কিন্তু এসএসসি কোড ইউজ হয়েছে, সার্ভিস অ্যাকাউন্টিং কোড। আপনি যে আমাকে কোডটা দিয়েছেন, আপনি খুঁজেছেন ঠিকই, কিন্তু বসিয়েছিলেন মনে এইচএসএন কোডে, কারণ আপনি এইচএসএন বলছিলেন, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি যারা সার্ভিস প্রোভাইড করে থাকে তারা এইচএসএন কোড থেকে বসাবে না, তারা বসাবে হচ্ছে এসএসসি কোড, স্যাক কোড। স্যাক কোড, হ্যাঁ হ্যাঁ, ইয়েস। আর যারা গুডস নিয়ে ডিল করে তারা করবে এইচএসএন। আচ্ছা আচ্ছা, to identify the product only, there is no relation with GST. এটা আপনার এক্সপোর্টে ইউজ হয়, বিভিন্ন দেশে ইউজ হয়, যে কোনো জিনিসের ক্ষেত্রে ইউজ হতে পারে। লিগ্যাল পেপারসে ইউজ হয়, বাট দিস ইজ তো জিএসটি তে ফ্যাসিলিটিটা জিএসটি অ্যাড করে দিয়েছে, ভাই তুমি এসএসএন কোড ইউজ করো যাতে আমরাও বুঝতে পারি তুমি কি কাজ করো, বাট देयर इज নো রিলেশন উইথ জিএসটি। ঠিক আছে, ঠিক আছে, ওকে, তাহলে বোঝা গেল। সুমনের কি ক্লিয়ার? সুমন যদি বাই চান্স না বুঝতে পারো ক্লাস শেষে আমায় ফোন করবে অবশ্যই, এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, আপনারা পড়ে নেবেন। ওটা পড়ানো আছে, এক্সাম্পল দেখে নাও। ঠিক আছে, তাহলে বোঝা গেল মোটামুটি যে কাকে কি বলছে। আমরা কম্পোজিট এন্ড মিক্সার, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমাদেরকে সেটা নিয়ে ডিল করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এটা হলো নেক্সট। ঠিক আছে, একটা ছোট চ্যাপ্টার আছে পড়ি। আমরা শিডিউল 1 করেছিলাম, এটা দেখুন তো করেছিলাম না না, হয় কনসিডারেশন উইদাউট কনসিডারেশন, না না না, হয়নি না। না, সুমন কি করেছিল এটা শিডিউল 1? সুমন তো কোনো পাত্তাই নেই দেখছি। কেন, ও তো চ্যাট করছে মনে হয়। না, একবার ওকে লিখেছে তো, একটা ওকে দিয়েছি। এই নো নো নো, আচ্ছা আচ্ছা, সুমন ঘোষ। না না, শুনতে পাচ্ছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি, মানে বলার মাইকটাতে কোনো ডিস্টার্ব হয়েছে। মাইক্রোফোনটা যেটা দিয়ে বলে না তো আমাদের হেডফোন, ওটা কোনো ডিস্টার্ব হয়েছে।
তাহলে যদি এমনি পুরো যদি সিস্টেম খারাপ হতো ও আমাকে শুনতে পেত না। হ্যাঁ সেই তাহলে এটা আপনার ভিডিও ছাড়ছেন না যে? আমি তো অপেক্ষা করছি দেখবো বলে কেমন বানিয়েছেন কি করছেন। বানিয়েছি তো, মানে একটু সময় পাচ্ছি না যেগুলোকে মানে একটু এডিট করে, ওটা এডিট করতে হবে কিছু কিছু। মানে কি হয়েছে, ওই ক্লাস করানোর মানে যখন ওইটাকে বানাচ্ছিলাম, ওই কিছু কিছু ভয়েস মানে এক্সেস ভয়েস চলে এসছে, ঠিক আছে? এবার ওগুলো যে এডিটিং করবো সেই সময়টা পাচ্ছি না, এডিটটা হয়ে গেলেই ছেড়ে দেবো। আচ্ছা, এডিটিং আপনি পারেন করতে এডিটিং? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই ক্লাসটা হয়ে গেছিল শিডিউল 1 19 সাথে। ও 19 সাথে হয়েছিল, আমি কি ছিলাম না মনে হচ্ছে। আপনি ছিলেন, সুমনান দীপঙ্কর চক্রবর্তী বোধ ছিলাম। ইয়েস, আপনি দেখে নেবেন, ঠিক আছে? আমি দেখব। 19 সাথে আমরা অনেকগুলো ক্লাস করেছিলাম, বেশিরভাগই ব্রিফ ইন্ট্রোডাকশন জিএসটি, মিনিং জিএসটি, নন জিএসটি আইটেম। হ্যাঁ এগুলো হয়েছে হয়েছে স্যার, হয়েছে হয়েছে। হ্যাঁ হ্যাঁ ফার্স্ট ক্লাসই জিএসটি শিডিউল 1 আমি করেছি। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, ঠিক আছে। নীল রেটেটও হয়ে গেছে, এগুলো আমাকে টিক দিতে হবে। আজকে কম্পোজিট এন্ড মিক্স সাপ্লাই করে দিলাম। ওকে, ভেরি গুড। আচ্ছা, এর পরের যে চ্যাপ্টারটা আছে প্লেস অফ সাপ্লাই, টাইম অফ সাপ্লাই, ভ্যালুয়েশনস অফ সাপ্লাই, সেটা আমি পরের ক্লাসে করাবো। এটা একটু বড় চ্যাপ্টার, ঠিক আছে? আচ্ছা, রিভার্স চার্জ মেকানিজমও দেখছি আমি হয়ে গেছে আপনাদের আরসিএম। আচ্ছা আচ্ছা। সুমন এই তো নাম্বার 6 ক্লাস দেওয়াই আছে। স্যার আরসিএমটা মনে আমি করিনি স্যার। আপনি করেননি, আপনি করেননি, এবং কম্পোজিশন স্কিমও দেওয়া আছে, এটাও আপনি করেননি। এটা আমি পরে দেখে নেবো তাহলে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সুমনের এখানে কিন্তু 6 নম্বর আর 5 নম্বর ক্লাস করছে। তাহলে আপনি আপনি আমাকে জয়েন করেছেন একটা ক্লাস, আর আগের ক্লাস দুটো ক্লাস আপনি জয়েন করেছেন। না, আরসিএমটা সুমনেরও হয়নি বলছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, করি দেবো সুমন। এখানে আমার নেট করা কি আছে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা একটা করি, ওই ছোট একটা চ্যাপ্টার করে নিই। তাহলে 2 ক্লাস ইন জিএসটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 2 ক্লাস ইন জিএসটি যখন, তাহলে এ থেকেই শুরু করি, লাইন 9 করি। ঠিক আছে, আজকে আমরা একটুখানি ব্রিফ ইন্ট্রোডাকশন করি দিই আমি অ্যাবাউট ইওর আইটিসি, ইনপুট ট্যাক্স ক্রেডিট। আইটিসিএম পরে করছি, ঠিক আছে? ইনপুট ট্যাক্স ক্রেডিটটা আমরা একটু শুরু করি। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার দ্যাট জিএসটি। আইটিসি না জানলে জিএসটি কিছুই হবে না। তো ইনপুট ট্যাক্স ক্রেডিটটা আমরা একটু আজকে ডিসকাস করব। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ইনপুট ট্যাক্স ক্রেডিট অর আইটিসি, মানে যেটার জন্য প্রত্যেক বিজনেসম্যান অপেক্ষা করে। আপনি যদি ভালো অ্যাকাউন্টেন্ট হয়ে থাকেন, তা আপনি তাদের জন্য যত ইনপুট ট্যাক্স আর্ন করতে পারবেন, সেই ফ্যাসিলিটি আপনি যত নিতে পারবেন, তো সেক্ষেত্রে আইটিসি হচ্ছে আপনার সেই কোম্পানি আপনাকে তত মাথায় করে রাখে। দিস ইজ কল্ড ইনপুট ট্যাক্স ক্রেডিট অর আইটিসি। ভেরি গুড। ইনপুট ট্যাক্স ক্রেডিট কাকে বলে? সোজা কথা হচ্ছে, ইনপুট ট্যাক্স ক্রেডিটটাকে যদি আমরা ডিফাইন করি, তাহলেই তার আনসার পেয়ে যাবো যে কাকে বলে ইনপুট ট্যাক্স ক্রেডিট। ইনপুট ট্যাক্স এন্ড ক্রেডিট, ইনপুটের উপর যে ট্যাক্স দেওয়া হয়, তার যে ক্রেডিট নেওয়া হয়, তাকেই বলা হয় আইটিসি অথবা ইনপুট ট্যাক্স। তার মানে কি, ইনপুট কাকে বলবো? ইনপুট হচ্ছে আমরা যখন আমাদের বিজনেস রিলেটেড যে সকল জিনিস পারচেস করি, তাকে ইনপুট বলা হয়ে থাকে। রিপিট अगेन, আমরা আমাদের বিজনেস রিলেটেড যে সকল জিনিস পারচেস করে থাকি, তাকে বলা হয় ইনপুট। ইনপুট 3 ধরনের হয়ে থাকে। একটাকে বলা হয় ইনপুট, শুধু ইনপুট কথার মানে হচ্ছে যে ইনপুট মানে গুডসের গুডস পারচেস করার সময় যে ট্যাক্সটা দিয়ে থাকি, সরি গুডস পারচেস যে করি, তাকে বলা হয় ইনপুট। একটা হচ্ছে ইনপুট সার্ভিসেস, যে সার্ভিসেস পারচেস করে থাকি, তাকে বলা হয় ইনপুট সার্ভিসেস। আর একটা হচ্ছে ক্যাপিটাল গুডস, এটা আপনার ক্যাপিটালাইজড প্রোডাক্ট কিনতে, যেমন কোম্পানির ফিক্সড অ্যাসেট, কোম্পানির বিভিন্ন অ্যাসেট, ক্যাপিটাল অ্যাসেট, এগুলো কিনতে গিয়ে যে এগুলোকে বলা হয়, এই ধরনের প্রোডাক্টকে বলা হয় আপনার ক্যাপিটাল গুডস। এই তিনটেকেই একসাথে ইনপুট বলা হয়ে থাকে। এমনি ন্যাচারালি ইনপুট কথার অর্থ হচ্ছে গুডস, শুধুমাত্র গুডস। আর ইনপুট সার্ভিসেস মানে হচ্ছে যে বিজনেস যখন কোনো সার্ভিসেস রেন্ডার করে, এবং ক্যাপিটাল গুডস এর কথার মানে হচ্ছে যে ক্যাপিটাল রিলেটেড যা থাকে। এবং এই তিনটের এগেইনস্টেই পারচেজ করার সময় আমরা যে ট্যাক্সটা দিয়ে থাকি, তাকে বলা হয় ইনপুট ট্যাক্স।
পারচেস করার সময় আমরা এই তিনটের এগেইনস্টে যে ট্যাক্স দিয়ে থাকি তাকে বলা হয় ইনপুট ট্যাক্স। ওকে, তো ইনপুট ট্যাক্স ক্রেডিট, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনপুট ট্যাক্স ক্রেডিট? শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, এখানে একটা কোশ্চেন আছে আমার। হ্যাঁ বলুন। বলবো? হ্যাঁ। আচ্ছা স্যার, ইনপুট ট্যাক্স যখন আমি ক্যাপিটাল গুডস যখন পারচেস করি সেই ক্ষেত্রে যে আমি ট্যাক্সটা পেমেন্ট করে থাকি সেটার ক্রেডিট কি পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, আচ্ছা বাট উইথ সাম টার্মস এন্ড কন্ডিশন, বলছি পরে। সেটা ডেপ্রিসিয়েশন নিলে আর ক্রেডিট পাবেন না, বলছি ওটা আসছে, কিন্তু পাওয়া যায়, অসুবিধা নেই, একদমই পাবেন। ঠিক আছে, তাহলে কি হলো? ইনপুট ট্যাক্স কাকে বলা হচ্ছে? যে আমরা যখনই পারচেজের সময় যে ট্যাক্সটা পেমেন্ট করে থাকি সেই ট্যাক্সটার যখন আমরা যে ট্যাক্সটা পেমেন্ট করে থাকি তাকে বলা হচ্ছে ইনপুটস, এবং সেই ট্যাক্সটা যখন আমরা ক্রেডিট ক্লেম করে থাকি তাকে বলা হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট। ক্রেডিট ক্লেম করে থাকি মানে কিরকম ব্যাপার স্যার? না, ক্রেডিট ক্লেম করে থাকি মানে হচ্ছে আমরা যখন সেল করি কোনো প্রোডাক্টকে তখন আমরা কাস্টমারের থেকে একটা ট্যাক্স নিয়ে থাকি, রাইট? কাস্টমারের থেকে আমরা ট্যাক্স নিয়ে থাকি যে ভাই এই প্রোডাক্টটার দাম 10 টাকা বা এই প্রোডাক্টটার দাম 2000 টাকা, তার সাথে আপনি 10% ট্যাক্স দিয়ে, আমরা একটা সাপোজ বললাম, তো আপনি 200 টাকা ট্যাক্স দিয়ে 2200 টাকা প্রোডাক্টটা হচ্ছে। তো গভর্নমেন্ট বলবে যে এই যে তুমি 200 টাকাটা কাস্টমারের থেকে নিলে, এটা তোমাদের বিজনেসম্যানকে দায়িত্ব দেওয়া হয় কালেক্ট করার জন্য কাস্টমারের থেকে, এবং নিড টু ডিপোজিট টু মি, মানে গভর্নমেন্ট বলছে আমাকে তুমি জমা দাও। জমা দেওয়ার সময় আমি গভর্নমেন্টকে একটা কোয়েশ্চেন করব যে এই যে প্রোডাক্টটা আমি যখন পারচেস করেছিলাম তখন আমি আপনাকে কিছু ট্যাক্স দিয়েছিলাম। প্রোডাক্টটা হয়তো আমি 1000 টাকায় পারচেস করেছিলাম, তখন আপনাকে আমি কিছু ট্যাক্স দিয়েছিলাম। আজ প্রোডাক্টটা আমি 2000 টাকায় সেল করছি, তারও ট্যাক্স আপনাকে আমি দিচ্ছি, আমি দুবার কেন আপনাকে ট্যাক্স দেব? গভর্নমেন্ট তখন বললো যে ঠিক আছে, তুমি যখন পারচেস করার সময় যে ট্যাক্সটা দিয়েছিলে, তুমি সেল থেকে সেই ট্যাক্সটা, যে ট্যাক্সটা তুমি ওই পার্টির থেকে কালেক্ট করেছো সেখান থেকে তুমি তোমার পোর্শনটা বের করে নাও, বাদ বাকি পোর্শনটা আমাকে দাও। তার মানে সিচুয়েশনটা কি হলো? আউটপুট মাইনাস ইনপুট। ইকুয়েশনটা হলো আউটপুট মাইনাস ইনপুট। আমরা আবার পরে ভালো করে বুঝবো, আমি জাস্ট ইন্ট্রোডাকশন করে দিচ্ছি। আউটপুট মাইনাস ইনপুট মানে গভর্নমেন্ট বলতে যে তুমি যখন লোকের থেকে ট্যাক্স নেবে, কাস্টমারকে যখন মেটেরিয়াল সেল করবে বা প্রোডাক্ট সেল করবে, তার থেকে ট্যাক্স দেওয়ার পর তুমি যে টাকাটা ফেরত, তার ভিতর থেকে তোমার যে পোর্শনটা আছে তুমি যখন পারচেসের সময় আমাকে দিয়েছিলে সেই টাকাটা তুমি ক্লেম করে নিতে পারো। দিস ইজ কল্ড ইওর ইনপুট ট্যাক্স ক্রেডিট। ওকে ফাইন? তো তার মানে ইনপুট ট্যাক্স ক্রেডিট কি? ইনপুট ট্যাক্স ক্রেডিট মিন্স এট দ্য টাইম অফ পেইং ট্যাক্স অন আউটপুট, আমরা যখন গভর্নমেন্টকে আউটপুট ট্যাক্স মানে প্রোভাইড করে থাকি, ইউ ক্যান রিডিউস দ্য ট্যাক্স, তুমি সেখান থেকে রিডিউস করে নিতে পারো বা নিয়ে নিতে পারো। ইউ হ্যাভ দ্য ট্যাক্স ইউ হ্যাভ অলরেডি পেড, যেটা তুমি অলরেডি পেমেন্ট করে দিয়েছো ওই প্রোডাক্টটার উপর তোমার পারচেস করার সময়। দিস ইজ কল্ড ইওর ইনপুট ট্যাক্স। ঠিক আছে, ও এক্সাম্পল একটা দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? কখন আমি ইনপুট ট্যাক্স ক্লেম করতে পারবো? ইনপুট ট্যাক্স ক্লেম করার জন্য কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে, সেগুলো আমাকে ফলো করতে হবে। আমি কিন্তু দুম করে শুধুমাত্র পারচেস করার সময় ট্যাক্স ক্লেম করে বসে থাকবো তা নয়, উই হ্যাভ টু ফলো সাম রুলস এন্ড রেগুলেশনস। কি বলছে? বিজনেস নিড টু ফলো দ্য রুলস এন্ড রেগুলেশনস টু ক্লেম দ্য ইনপুট ট্যাক্স ক্রেডিট। The buyer must process a valid tax invoice, debit note or other prescribed document issued by a registered person. আপনি ইনপুট ট্যাক্স বা একজন পারচেজার ইনপুট ট্যাক্স তখনই ক্লেম করতে পারবে যখন সে, তার কাছে ট্যাক্স ইনভয়েস থাকবে, সে গভর্নমেন্টকে প্রমাণ দিতে পারবে যে আমি ট্যাক্সটা পেমেন্ট করেছিলাম। প্রমাণ তো মুখে হয় না, কাগজ কলমে হয়, সুতরাং ইউ হ্যাভ টু শো দ্য ইনভয়েস। তো তোমার কাছে ট্যাক্স ইনভয়েস থাকতে হবে টু ক্লেম দ্য ইনপুট ট্যাক্স ক্রেডিট বা ডেবিট নোট বা এনি আদার প্রেসক্রাইব, যেখানে শো করছে যে হ্যাঁ তুমি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছো, বা যেটা শো করছে যে হ্যাঁ তুমি সত্যিই গভর্নমেন্টের মানে প্রোডাক্টটাকে তুমি পারচেস করেছো কারোর থেকে, রেজিস্টার্ড ডিলারের থেকে। নাম্বার 2, the buyer must have received the goods or services. If the product is being received in installments, then the credit can be claimed against the tax invoice for the last installment. তোমাকে গুডসটা তুমি যে পারচেস করেছো গভর্নমেন্টকে শো করলে সেই গুডসটা তোমার কাছে চলে আসতে হবে। ইউ হ্যাভ টু রিসিভ দ্য গুডস অর সার্ভিসেস। যদি ইনস্টলমেন্টে কোনো গুডস নাও, মানে আর্ধেক করে নাচ্ছ, তাহলে সেক্ষেত্রে লাস্ট ইনস্টলমেন্টটা যেদিন চলে আসবে, মানে পুরো গুডসটা যেদিন রিসিভ হলো তারপরেই তুমি আইটিসি ক্লেম করতে পারবে। যদি পেন্ডিং থাকে গুডস, তার আইটিসি কিন্তু ক্লেম করতে পারবে না, তোমার কাছে ট্যাক্স ইনভয়েস থাকা সত্ত্বেও, গভর্নমেন্ট বা ওর এগেইনস্টে ট্যাক্স দেওয়া সত্ত্বেও। আচ্ছা
the supplier must have paid the tax due on the buyer purchaser to the government either in cash or by claiming or income tax. তুমি যে ট্যাক্সটা জমা দিয়ে এসছো, তুমি মানে পারচেজারের কথা বলছি, পারচেজার যে ট্যাক্সটা জমা দিয়ে এসছে সাপ্লায়ারের কাছে, সাপ্লায়ারের কাজ হচ্ছে সেটা গভর্নমেন্টের কাছে ডিপোজিট করে দেওয়া। গভর্নমেন্ট যদি বলে না আমি ট্যাক্স পাইনি, তাহলে কিন্তু আপনিও সেই ট্যাক্সটা ক্লেম করতে পারবেন না। আর লাস্ট হচ্ছে ফাইনালি দ্য সাপ্লায়ার মাস্ট হ্যাভ ফাইল দ্য জিএসটি রিটার্ন। তো অবশ্যই আপনি যাকে ট্যাক্স দিয়ে এসেছি বা আমরা যাকে পারচেস করার সময় যে দোকানদারকে ট্যাক্স দিয়ে এসেছি, সেই দোকানদার যাতে ফাইল করে রিটার্ন, অবশ্যই ফাইল করা মানেই গভর্নমেন্টের কাছে পৌঁছে যাওয়া, তো মাস্ট হ্যাভ ফাইল দ্য রিটার্ন, আদারওয়াইজ কিন্তু ট্যাক্স আমরা পাবো না। তো এলিজিবল ক্রাইটেরিয়া, একজন দোকানদার হিসাবে আপনি যদি আইটিসি ক্লেম করতে চান, নিজের বেনিফিট নিতে চান, তো ইউ হ্যাভ টু ফলো দিস প্রসেস, আদারওয়াইজ আমরা পাবো। ওকে, ইনএলিজিবল আইটিসি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনএলিজিবল আইটিসি? কখন আমি আইটিসি পাবো না? উপরের সব শর্ত পূরণ করা সত্ত্বেও কখন আমি আইটিসি পাবো না? না, আইটিসি ক্যান নট বি ক্লেমড ইন দ্য ফলোইং কেসেস। কি কেস হতে পারে? পারচেস অফ ক্যাপিটাল গুডস ইউজড ফর নন বিজনেস পারপাস, ক্যাপিটাল গুড পারচেস করেছি, এদিকে নন বিজনেস পারপাসের জন্য ইউজ করছি, তখন পাবো না। কম্পোজিশন ডিলার হলে পাবো না। পারচেস অফ ক্যাপিটাল গুডস ইউজড ফর ম্যানুফ্যাকচারিং অফ এক্সেম্পট গুডস, আমি এমন গুডস পারচেস করেছি যার থেকে, বা কোনো মেশিন পারচেস করেছি যার থেকে ম্যানুফ্যাকচারিং করছি কোনো এক্সেম্পট গুডস। আচ্ছা, আমাদের টাইম কিন্তু লেস দ্যান 1 মিনিট আছে, শেষ হয়ে যেতে পারে যখন তখন, তার জন্য এতটা আমি লাস্ট করাচ্ছি আজকে, নেক্সট পরের দিন ডিসকাস করব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। অন পারচেজ where the buyer needs to pay the tax on reverse charge basis and blocked ITC, blocked ITC এর ক্ষেত্রে পাবো না। আচ্ছা, এটা আমরা পরের দিন ভালো করে ডিসকাশন করব ইনএলিজিবল। ওকে 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 স্যার, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা নোটটা একটু স্টাডি করে নেব। হ্যাঁ হ্যাঁ, নোটস রেডি করে দিন, আমি পাঠিয়ে দিচ্ছি। আর দেখি জুম গুগল মিটটা একবার ডাউনলোড করি, ঠিক আছে, করে কালকে একবার আপনার সাথে টেস্ট করব। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমি আপনাকে এখন ওটা করে মেল করে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সুমন, কোনো কোশ্চেন থাকলে কল করো।